জুলাই আন্দোলনের সময় শহরের নানা জায়গায় দেয়ালে অঙ্কন করা গ্রাফিতিগুলো শুধু চিত্রকর্মই ছিল না, এটি হয়ে উঠেছিল জুলাই আন্দোলনের স্মৃতি, প্রতিবাদ আর প্রত্যাশার এক জীবন্ত ক্যানভাস। এই গ্রাফিতিগুলোতে ফুটে উঠেছিল গণ আন্দোলনের নানা মুহূর্ত, শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে এই জুলাই গ্রাফিতির অনেক রং মুছে তা এখন প্রায় হারিয়ে যাচ্ছে। সাদিয়া হক মোয়ের প্রতিবেদন। একসময় এই দেয়ালগুলোতে আঁকা গ্রাফিতি ছিল জুলাই গণ আন্দোলনের প্রতিবাদের ক্যানভাস। রঙের আঁচড়ে ফুটে উঠেছিল স্বপ্ন, সাহস আর আত্মত্যাগের গল্প। কিন্তু বছর দুই পেরোতে সেই রঙগুলো ফিকে হয়ে গেছে আর জুলাই গ্রাফিতি হারিয়ে যাচ্ছে। জুলাই গণ আন্দোলনের দিনগুলোতে দেশের বিভিন্ন জায়গার দেয়াল, সেতু আর জনসমাগমের স্থানগুলো হয়ে উঠেছিল মানুষের মনের ভাষা। কোথাও শহীদদের প্রতিকৃতি, কোথাও রক্তমাখা হাতের ছাপ, আর কোথাও বা লেখা স্বাধীনতা, ন্যায় আর বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন। বর্তমান সরকারের কিছুটা দায় নেওয়া উচিত এবং কিছুটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে যেই চিত্রকর্মগুলো বা যে দেয়াল লিখনগুলো এখনও সজীব হিসেবে আছে, যেগুলো এখনও স্মৃতি হিসেবে আছে, এগুলোকে কীভাবে সংরক্ষণ করা যায় যাতে করে নতুন প্রজন্ম এবং ইয়াং যে ফোর্স আলফা জেনারেশনের যারা আসছে তারা যাতে ভবিষ্যতে 5-10 বছর পরেও মনে রাখতে পারে জানা ফেসিস্টের সময় আসলে বাংলাদেশে কি হয়েছিল এবং তাদের চরিত্রটা কী হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন শুধু দেয়ালের রঙই নয়, ম্লান হয়ে গেছে জুলাইয়ের সেই ঐক্যের অনুভূতিও। আন্দোলনের যে প্রত্যাশা মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছিল, বাস্তবতার নানা টানাপোড়েনে তার অনেকটাই আজ প্রশ্নের মুখে। আমরা জুলাইয়ের স্পিরিটের কথা যখন বলি, আমরা দেখব যে জুলাইয়ের স্লোগানে, জুলাইয়ের গ্রাফিতিতে বেশ কিছু মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটা ফুটে উঠেছে। এর মধ্যে রাষ্ট্রযন্ত্রের সংস্কারের কথা এসেছে, এর মধ্যে আধিপত্যবাদের বিরোধিতার কথা এসেছে। জুলাইয়ের সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট ছিল ফ্যাসিজমের বিতরণ, সেটা আমরা করতে পেরেছি। এবার আপনি যদি বলেন যে জুলাইয়ের পাশাপাশি আকাঙ্ক্ষা যেগুলো ছিল ওগুলো আসলে কোনোটা শতভাগ আমরা বাস্তবায়ন করতে পারিনি। এবং বৈষম্যের কথা যদি আমি বলি, সবচেয়ে বড় জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটা বলা যায় বাংলাদেশে এখন অধরাই থেকে গেছে। বিশ্বের বহু দেশে আন্দোলনের দেয়ালচিত্র ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষিত করা হয়ে থাকে। তাই বাংলাদেশেও এই উদ্যোগ গ্রহণ করে জুলাই গ্রাফিতি সংরক্ষণ করার দাবি সংশ্লিষ্টদের। বিভিন্ন জায়গায় জুলাই নিয়ে গ্রাফিতি ছিল, যে গ্রাফিতিগুলো নিয়ে আমাদেরকে আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছে, সেই লেখা কোথাও আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সেই স্বার্থন্বেষী মহল বা কিছু ব্যক্তি নেতৃত্বের স্বার্থকেন্দ্রিকের কারণে আমাদের সেই জুলাইয়ের শক্তি বা ঐক্যটা অনেকটা বিনষ্ট হয়ে গেছে। দেয়ালে আঁকা এই চিত্রকর্মগুলো অন্য সকল চিত্রকর্ম থেকে কিন্তু আলাদা, কারণ এই চিত্রকর্মের মধ্যে ফুটে উঠেছে জুলাই গণ আন্দোলনের প্রতিবাদ, নতুন বাংলাদেশ গড়ে তোলার এক প্রত্যয়। যদিও সময়ের সাথে সাথে ফিকে হয়ে গেছে এই চিত্রকর্মের রঙগুলো, তবে সকলের প্রত্যাশা জুলাই গণ আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করতে এই গ্রাফিতিগুলো সংরক্ষণ করা খুবই জরুরি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বাড়ছে। পানি বৃদ্ধির এই ধারাবাহিকতায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। সকাল 6টার তথ্য অনুযায়ী লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে 52.14 মিটার, যা বিপদসীমা 52.15 মিটারের মাত্র 1 সেন্টিমিটার নিচে রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীতে পানির প্রবাহ আবারও বৃদ্ধি পেয়েছে। পানি ক্রমাগত বাড়তে থাকায় তিস্তা তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীর ভাঙনে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে নদী তীরবর্তী জনপদ। ভাঙনের কবলে পড়েছে বেড়িবাঁধ, সড়ক, বসতবাড়ি ও ফসলি জমি। হুমকিতে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। স্থানীয়দের দাবি দ্রুত স্থায়ী নদী প্রতিরক্ষা ব্যবস্থা নেয়ার। বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ও সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ি সহ বিভিন্ন এলাকায় চলছে তীব্র নদী ভাঙন। বিষখালীর উত্তাল স্রোত যেন প্রতিদিনই গ্রাস করছে নদীপাড়ের জনপদ।
বলইবুনিয়া ও কালিকাবাড়ি থেকে ফুলছড়ি যাওয়ার একমাত্র নদী পারের সড়কের বড় একটি অংশ ইতোমধ্যে বিলীন হয়েছে নদীগর্ভে। নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটছে দুই ইউনিয়নের হাজারো মানুষের। এই জন্য খোলা আকাশে বইয়ে এবার রান্দি বৃষ্টি আইলে ভিজি। এটা সরিষামুড়ি যাওয়ার একমাত্র রাস্তা ছিল, পাকা রাস্তা, যেটা আসলে বিলীন হয়ে গেছে। এই অবদাটা নামে গেলে অন্তত 50,000 মানুষ আবার বিপদে পড়ে যাবে। কালিকাবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অংশ এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আশপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। হাঁটু সমান পানি দিয়ে আমরা স্কুলে যাই। আমরা পানিতে তলে আমরা আসতে পারি না, আমরা খেলার মাঠ নেই, আমরা খেলতে পারি না, আমাদের অনেক কষ্ট। শিক্ষার্থীদের পক্ষ থেকে অন্তত দাবি জানাচ্ছি সরকার ও চিফ মহোদয়ের কাছে এর বিরুদ্ধে যেন কিছু পদক্ষেপ নেয়। দ্রুত ব্যবস্থা না নিলে সরকারি অবকাঠামোর পাশাপাশি হারিয়ে যাবে হাজারো মানুষের বসতভিটা। 3টি প্রাথমিক বিদ্যালয় এবং 2টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তো কিছুদিন পরেই বিদ্যালয়গুলো নদীর পানিতে তলিয়ে যাওয়ার অবস্থায় বর্তমানে। আমাদের যে বাসিন্দারা যারা এই এলাকায় বসবাস করতো, তারা বিভিন্ন অন্য এলাকায় যাইয়া মানবতার জীবন যাপন করতেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ এলাকায় এরই মধ্যে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এটার ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের স্থানীয় সংসদ সদস্য এবং মাননীয় চিফ হুইপ মহোদয় জাতীয় সংসদের উনি ডিও লেটার দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশনাও দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আমরা একটা ডিপিপি দাখিল করেছি। ডিপিপিটা এখন পানি সম্পদ মন্ত্রণালয়ে আছে। আমরা আশা করছি যে সরকার এই প্রকল্পটা অনুমোদন দিলে আমরা দ্রুতই এই ভাঙন রোধ করতে পারবো। নদীপাড়ের মানুষের দাবি অস্থায়ী নয়, প্রয়োজন টেকসই ও স্থায়ী নদী প্রতিরক্ষা ব্যবস্থা। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। হাফিজা খানম জুথি, মাই টিভি। চুয়াডাঙ্গার সীমান্ত ঘেঁষা জীবননগর পৌরসভা 1997 সালে যাত্রা শুরু করা এই পৌরসভা এখন জলাবদ্ধতার স্থায়ী দুর্ভোগে জর্জরিত। মাত্র সামান্য বৃষ্টিতেই 9টি ওয়ার্ডের সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জমে থাকছে হাঁটু সমান পানি। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন, দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত থাকায় প্রতি বর্ষায় একই চিত্র দেখা দেয়। এ বিষয়ে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জামাল হোসেন খোকন। চুয়াডাঙ্গা জীবননগর পৌরসভা 1997 সালে 8ই অক্টোবর পৌরসভার উন্নতি হলেও 2005 সালে ক থেকে খতে উন্নতি হয়েছে। এই সীমান্ত ঘেঁষা পৌরসভাটি 9টি ওয়ার্ডে গঠিত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পৌরসভার প্রায় সব কয়টি ওয়ার্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পানি জমে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হয়। প্রতিটি বর্ষায় এই দুর্ভোগ দেখা যায়। আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে জীবননগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড। আমাদের ঠিক পাশেই জীবননগর পৌরসভার 2টি মেয়রের বাড়ি এই ওয়ার্ডে। এই ওয়ার্ডের সাধারণ সামান্য কিছু বৃষ্টিতেই এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এখানে হাঁটু সমান পানিতে পরিণত হয়ে যায়। এখানে যে এই জায়গায় যারা বসবাস করে তারা আক্ষেপ করে বলেছেন যে এই ওয়ার্ডে দুইটি মেয়র থাকাকালীন অবস্থায়ও এই ওয়ার্ডের এই জায়গাগুলোতে কোনো উন্নতি হয়নি এবং এই পৌরসভার বর্তমানে পৌর প্রশাসকের নিয়ন্ত্রণে আছে। যে জীবননগর পৌর প্রশাসকের যে দায়িত্বে আছেন, তিনি প্রত্যেকেরই দাবি তিনি যেন এই জলাবদ্ধতার দিকে সুনজর দেয়। সব মিলে চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সর্বশেষ এই তথ্য ছিল আমার। দেশের তৃতীয় বৃহত্তম ও বিভাগীয় শহর খুলনার অন্যতম প্রবেশ সড়ক সোনারাঙ্গা বাস টার্মিনাল বাইপাস প্রায় 2 বছর জরাজীর্ণ অবস্থায় থাকার পর সপ্তাহখানেক আগে সংস্কার করা হয়েছে সড়কটি। তবে পিচের রাস্তা ইট দিয়ে সংস্কার করায় উঠেছে প্রশ্ন। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এমন সংস্কারে ক্ষুব্ধ শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকরা। খুলনা থেকে শিশির রঞ্জন মল্লিকের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার সোনাডাঙ্গা বাইপাস সড়ক বিশেষ জরুরি মেরামত প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে 2 কিলোমিটার এই সড়ক। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নির্মিত সড়কটির শহর অংশ সিটি কর্পোরেশন এবং বাইরের অংশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
এলজিইডি 1,91,65,924 টাকা প্রাক্কলিত ব্যয়ে পিচ ঢালাই সড়কটি ইট বিছিয়ে সংস্কার করে। ঠিকাদারের সাথে চুক্তি মূল্য নির্ধারণ করা হয় 1,72,90,537 টাকা। পিচের সড়কে ইট বিছিয়ে সংস্কারের নামে অর্থের অপচয় করায় শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকেরা অবাক ও ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। টাকা সব জলে চলে যাচ্ছে, এত জনগণের টাকা, তাই না? যদি একটু ভালোভাবে রাস্তাটা করতো তাহলে একটু ভালো হইতো। 2 কোটি টাকা ভুয়া গেছে, একদম পানির উপরে চলে যাচ্ছে ভাই। স্থানীয়দের অভিযোগ, দ্রুত মেরামতের নামে ইট বিছিয়ে কাজ করায় অর্থের সঠিক ব্যবহার নিয়ে সংশয় তৈরি হয়েছে। অসুবিধা তো অবশ্যই হয়, কারণ ইটের রাস্তার পিচের রাস্তা কি এক হয়? পিচ ঢালাই দিয়ে দিত বা ঢালাই দিত, সেটা হলে সবচেয়ে ভালো হতো। বেশি দিন টেকবে না, দেখা যাচ্ছে আপনার মাসখানে যাবে, মাস 2 কানে চলবে। তবে এলজিইডি বলছে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে মেরামত করা হয়েছে। তাৎক্ষণিক মেরামতের জন্য করা হয়েছে, এজন্য এটা পরবর্তীতে আমরা যদি ডেভেলপমেন্টে করি, ওই যে ইটটা ইউজ করা হয়েছে সেটা আমাকে আবার রিইউজ করতে পারবো। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, সড়কটি মজবুত করে নির্মাণের জন্য জার্মান সরকার সম্ভাব্যতা যাচাই করেছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। একটি প্রকল্পের কাজ চলমান থাকায় কিভাবে এলজিইডি অর্থ ব্যয় করেছে সেটি বুঝতে পারছেন না বলেও জানান কেডি চেয়ারম্যান। একটা প্রজেক্টের যখন কাজ আমি প্রজেক্ট সাবমিট করি, সে প্রজেক্টটা পাস না হওয়া পর্যন্ত ওইখানে আর কোনো খরচ করা বা ব্যয় করা এটা ঠিক না। তামান্না সাদিকা, মাই টিভি। শীতকালীন সবজি হিসেবে পরিচিত টমেটো এখন আর শুধু শীতেই সীমাবদ্ধ নেই। গ্রাফটিং প্রযুক্তি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার কৃষকরা বাণিজ্যিকভাবে টমেটো উৎপাদন করছেন। বিশেষ পদ্ধতিতে শত শত চারা তৈরি করা হয়। গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন কৃষকরা। ভালো ফলন আর বাজারে উচ্চ মূল্য পাওয়ায় তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. আরিফ। একসময় গ্রীষ্মকাল মানেই টমেটো চাষের জন্য ছিল প্রতিকূল সময়। তীব্র তাপপ্রবাহ, অতিবৃষ্টি আর মাটিবাহিত রোগে কৃষকদের লোকসান ছিল নিত্যসঙ্গী। তবে প্রযুক্তি নির্ভর গ্রাফটিং ও জোর কলম পদ্ধতি বদলে দিচ্ছে সেই বাস্তবতা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে শতাধিক কৃষক এখন বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন টমেটো চাষ করছেন। আগে উন্নত মানের চারা আনতে হতো অন্য জেলা থেকে, এখন স্থানীয়ভাবেই গ্রাফটিং প্রযুক্তিতে উৎপাদন হচ্ছে রোগ সহনশীল ও শক্তিশালী চারা। টমেটোর চারার যে আগাটা কাইটা, সেটা আগাটা এটার সাথে জোয়ান দেওয়া হয়, গোড়াটা হয় বেগুনের, এটার সাথে গ্রাফটিং করা হয়, কারণ এটা টিকসই বেশি, পচা কম লাগে। টমেটো, বাড়িহাট, মঙ্গল রাজা, চোপার রাজা সব ধরনের চারা গ্রাফটিং, নন গ্রাফটিং করতেছি, প্লাস বিক্রি করতেছি। কৃষি গবেষণায় দেখা গেছে, গ্রাফটিং পদ্ধতিতে রোগ প্রতিরোধী রুট স্টকের সঙ্গে উচ্চ ফলনশীল জাতের সংযোগ ঘটানো হয়। এতে গাছের জীবনী শক্তি বাড়ে এবং উচ্চ তাপমাত্রা ও অতিরিক্ত আর্দ্রতায় বিরূপ প্রভাব অনেকটাই কমে আসে। সেই প্রযুক্তির সুফলেই এখন মাঠে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃষকরা। এবছর আশা করতেছি গত বছর থেকে বাজার দর ভালো যাবে, যেহেতু বৃষ্টি বাদল বেশি। টমেটোর বাজার ভালো আছে, 130 টাকা করে বিক্রি হয়, 40 টাকা করে বিক্রি হয়, যে সময় যেরকম হয় এরকম হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, মাঠ পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে গ্রীষ্মকালীন টমেটো চাষ আরো বিস্তৃত হবে। সারা দেশের কৃষকেরা যদি উদ্বুদ্ধ হয়ে গ্রীষ্মকালীন টমেটো আবাদ করে, তাহলে আমরা 12 মাস ব্যাপী আমরা এই টমেটো খেতে পারবো। 8টা উপজেলায় 8টি পলিনেট হাউস প্রকল্পের আওতায় স্থাপন করতে যাচ্ছি, যার ফলে তারা সেখানে সারা বছর রোদ বৃষ্টি থেকে তাদেরকে ফসলকে বাঁচিয়ে উচ্চমূল্য ফসল তারা সেখানে উৎপাদন করতে পারবে। সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনায় মৌসুমের সীমাবদ্ধতাকে জয় করে কৃষিতেও তৈরি করা সম্ভব নতুন অর্থনৈতিক সম্ভাবনা। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। চুয়াডাঙ্গার উথলি রেল স্টেশনের আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বেনাপোল এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেসের স্টপেজ, যাত্রী ছাউনি এবং ওভারব্রিজ নির্মাণ সহ বিভিন্ন দাবিতে কর্মসূচির আয়োজন করেন ট্রেন যাত্রী ও এলাকাবাসী। মানববন্ধনের সময় খুলনাগামী রূপসা এক্সপ্রেস রেল স্টেশনে পৌঁছালে ট্রেনটি কিছু সময় আটকে রেখে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। বক্তারা বলেন, জীবননগরের একমাত্র সচল স্টেশন উথলি হলেও এখানে কোনো আন্তনগর ট্রেন থামে না, ফলে যাত্রীদের দর্শনায় গিয়ে ট্রেন ধরতে হয়, যার সময় ও ভোগান্তি বাড়ায়।
শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর নদী ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম। শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের আওতায় নদী ভাঙ্গনের ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ স্থাপনের কাজের উদ্বোধন করা হয়। পরে সংসদ সদস্য নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাহমিদুল ইসলাম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ৯। বাহুবল উপজেলার চেরাগালী ফিলিং স্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দলের প্রধান লাল মিয়াকে আটক করা হয়। এর আগে 18 জুলাই মাধবপুরের জগদীশপুর এলাকা থেকে 3 জন এবং 19 জুলাই নবীগঞ্জের আউশকান্দি টোল প্লাজা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ সহ আরও 4 জনকে আটক করা হয়। র্যাব জানায় লাল মিয়ার বিরুদ্ধে ডাকাতি, চুরি, দস্যুতা, মারামারি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। ঝালকাঠির নলছিটিতে গৃহবধূ শিরিন আক্তার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তব্য দেন শিরিন আক্তারের বাবা শাহ আলম মোল্লা, বড় ভাই জাহিদ মোল্লা সহ পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করেন শিরিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা প্রশাসন ও সুরক্ষার নারী ও শিশু নিরাপত্তা উন্নয়নের উদ্যোগে সদর উপজেলা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া। সুরক্ষার আহ্বায়ক ফারজানা খানম জারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি মমিনুল হক, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলী আজম সহ অন্যান্যরা। বরিশালের আগলঝাড়ায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সঙ্গে আগলঝাড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও নিরুপম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার পলাশ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান এবং আগলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শামীমুল ইসলাম শামীম সহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। সভায় উপজেলার উন্নয়ন, জনসেবা, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, মাদক এবং সাধারণ মানুষের ভোগান্তির বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়। বিএনপির সরকার কর্তৃক জনবান্ধবমূলক বাজেট এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা স্কুল চত্বর থেকে জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের সৌজন্যে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। কুষ্টিয়া জেলার 6টি উপজেলা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের হাজারো নেতাকর্মী এ আনন্দ মিছিলে অংশ নেয়। সময়ে সরকার গঠন করার মাধ্যমে এবং পূর্ণাঙ্গ সরকার গঠনের মাধ্যমে যে আমাদের দেশের কল্যাণ বয়ে নিয়ে আসতেছে, এটি আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে খুবই ভালো নজরে দেখছি। এই 4 মাসের এই ধারাবাহিক যে সফলতা, এই সফলতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা তারেক রহমানকে ধন্যবাদ জানানোর জন্য আজকের এই আনন্দ মিছিল। আমি আশাবাদী বাংলাদেশ খুব অতি শীঘ্রই একটি রোল মডেল হিসেবে এগিয়ে যাবে এবং উন্নত বিশ্বে যাবে ইনশাআল্লাহ। বিভিন্ন সময়ে পরিকল্পিতভাবে প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুর বাজার থেকে ইসরায়েল মোড় পর্যন্ত মহাসড়কে 2 ধারে বৃক্ষের চারা রোপণ শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশের বিপন্ন
পরিবেশকে পুনরুদ্ধার করে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি কাজ করছে। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জাম, লিচু, কাঁঠাল, কৃষ্ণচূড়া ও মেহগনি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচি হিসাবে আমরা এই শিবগঞ্জ উপজেলায় আমাদের উপজেলা বিএনপি পৌর বিএনপি নেতৃত্বে আমরা বিভিন্ন গাছ লাগাচ্ছি। গাছের ভিতরে আমরা কৃষ্ণচূড়ার গাছ, যে গাছ আমাদের সৌন্দর্য বর্ধন করবে। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, বাল্য বিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভ্যান, রিকশা শ্রমিক নেতাদের চাঁদা উত্তোলন, জুয়া, মাদক নিয়ন্ত্রণ, চুরি, ডাকাতি, কৃষিকাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। রাজধানীর বিমানবন্দর থানা বিএনপির সাবেক সভাপতি জুলহাস পারভেজ মোল্লাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রচারিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কাউলার ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যানার ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান নিয়ে উপস্থিত হন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, বিমানবন্দর থানার মহিলা দলের সদস্য সচিব শারমিন আক্তার, আমির হামজা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।